সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 1 থেকে 45 ধারার মধ্যে আমাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধি অনেক বড় একটি আইন, এখানে সবগুলো ধারা আমাদের পড়তে হয় না, আমরা যেগুলো প্রয়োজনীয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যেই ধারাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 4(1) ধারা নিয়ে, ঠিক আছে, অর্থাৎ 4 ধারার 1 উপধারা। 4 ধারার 1 উপধারায় কিছু শব্দের ব্যাখ্যা বা যেগুলোকে আমরা সংজ্ঞা হিসেবে জানি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে সেই বিষয়গুলো দেখি। প্রথমে যদি আমরা দেখি খতে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ আর একটা জামিনের অযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ কিভাবে লিখবেন এবং তার শেষে ধারা কিভাবে কোড করবেন একটা নমুনা আমি এখানে দেখাই দিচ্ছি। এক্ষেত্রে দুইটা নমুনা এখানে দিলাম, আর এই ক্ষেত্রে বাকিগুলো একইভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন খাতায়। এই ক্ষেত্রে বলছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বা বর্তমানে কার্যকর অন্য কোনো আইনে যে সমস্ত অপরাধ আপনার জামিনযোগ্য হিসেবে বলা হয়েছে সেটি আপনার জামিনযোগ্য অপরাধ। এখন গণনা হচ্ছে তাহলে দ্বিতীয় তফসিলটা কি, এটা আমার জানা দরকার। দ্বিতীয় তফসিল না বুঝলে তো আপনি আইন বুঝবেন না। আমি যদি দ্বিতীয় তফসিলটা দেখতে চাই এক নজর, এই হচ্ছে আমাদের দ্বিতীয় তফসিল। এই যে দ্বিতীয় তফসিলের গড়গুলো যদি দেখেন, এখানে বলা আছে ধারা 2 নম্বর ঘরে আছে অপরাধ, 3 নম্বর ঘরে আছে বিনা ওয়ারেন্টে আপনার পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা। তার মানে এই ঘরটাতে যদি লেখা থাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে, তার মানে বুঝবেন এটা আমলযোগ্য অপরাধ। আর যদি লেখা থাকে যে পারে না, তাহলে সেটা আমলের অযোগ্য অপরাধ। যখন আপনারা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলটা বের করবেন, এখানে দেখবেন 109 থেকে শুরু হয়েছে। যদি একটু খেয়াল করেন, এখানে 109, 108 পর্যন্ত কিন্তু নাই। কি কারণে নাই? কারণ পেনাল কোডের 109 থেকে মূলত শাস্তি শুরু। এই জন্যে তফসিলে স্থান পাবে যেই সমস্ত ধারাতে কেবল শাস্তি দেওয়া যায় সেই সমস্ত ধারায়। তারপরে এখানে বলছে 4-এ প্রথম পর্যায়ে সাধারণত ওয়ারেন্ট হবে না সমন হবে। এই যে এখানে বলা আছে যে একটা অপরাধের ক্ষেত্রে কি হবে। তারপরে বলা আছে আমাদের 5 নম্বর কলমে জামিনযোগ্য কিনা, অর্থাৎ এই তফসিলে আজকে আমাদের এখন যে বিষয়টা আলোচ্য বিষয় জামিনযোগ্য কিনা। এই যে এখানে বলা আছে এটা জামিনযোগ্য না জামিনের অযোগ্য। তার মানে এই ঘরটাতে যদি লেখা থাকে জামিনযোগ্য, তাহলে ওই ধারাটা জামিনযোগ্য। এই ঘরে যদি লেখা থাকে জামিনের অযোগ্য, তাহলে ওই ধারাটা জামিনের অযোগ্য। যে অপরাধটা এক্ষেত্রে বিচার হচ্ছে সেই অপরাধটা মীমাংসাযোগ্য কিনা, এখানে লেখা থাকবে মীমাংসাযোগ্য বা মীমাংসাযোগ্য নয়। পরে আবার দণ্ডবিধি অনুসারে শাস্তি কি হতে পারে এখানে বলা থাকবে, এবং কোন আদালতে সেটা বিচারযোগ্য এইটা এখানে বলা থাকবে। এই হচ্ছে তফসিল। ফৌজদারি কার্যবিধির যে আমাদের সর্বশেষ আপডেট হলো, সেই আপডেট অর্থাৎ সংশোধনীতে ফৌজদারি কার্যবিধির তফসিলে একটু সংশোধন আনছে। সেখানে কি সংশোধন আনছে? আমাদের পেনাল কোডের যে 325 ধারা আছে, এইটা আগে ছিল আমাদের হচ্ছে জামিন যোগ্য ধারা, বর্তমানে ওই ধারাটি জামিন অযোগ্য। অর্থাৎ যারা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল হ্যান্ড নোট বা ফৌজদারি কার্যবিধির ভাষ্য বই থেকে বের করছেন, তারা 325-এর এখানে স্ট্যাটাসটা আপনার ঠিক করে নেবেন। এই যে জামিনযোগ্য কিনা, ওই জায়গায় গিয়ে দেখবেন ওইখানে জামিনযোগ্য লেখা আছে, ওইখানে আপনারা এখন থেকে জামিন অযোগ্য লিখে রাখতে পারেন। আমরা পূর্বের জায়গায় ব্যাক করি। ওকে, আমরা পূর্বের জায়গায় ব্যাক করলাম। সেম কথাটাই আমাদের জামিন অযোগ্য ক্ষেত্রেও প্রযোজ্য। সেম মানে ওই তফসিলের যে চার্ট, ওই চার্টে যেটাকে জামিনের অযোগ্য বলছে সেটাই জামিন অযোগ্য। এখন ধরেন অন্য আইন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি আপনি তফসিলে খুঁজে পাবেন? যেমন ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেইগুলো আপনি কিভাবে বুঝবেন জামিনযোগ্য না জামিনের অযোগ্য, সেটা আমলযোগ্য না আমলের অযোগ্য, সেটা কিভাবে বুঝবেন? ওই সংশ্লিষ্ট আইনে আপনার বলা আছে। যখন মাইনর অ্যাক্ট পড়বেন খুব ভালোভাবে দেখবেন, ওই সংশ্লিষ্ট আপনার ধারাতে কিন্তু এটা বলা আছে। পরে যদি আমরা দেখি অভিযোগের কথা, যে অভিযোগ হচ্ছে একটি অপরাধের বর্ণনা, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত তা ব্যক্ত করা হচ্ছে তার বিরুদ্ধে আনিত অভিযোগ। এই অভিযোগটা আমরা পড়লে আসলে বুঝি না আসলে এখানে কি অভিযোগ মানে হচ্ছে যে আসলে আপনি কি করছেন, আপনি কি করছেন, কি অপরাধটা করছেন, এটা সুস্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে ব্যক্ত করা হচ্ছে অভিযোগ। এখন ধরেন ম্যাজিস্ট্রেটের কাছে যদি কেউ নালিশ করে অর্থাৎ সিআর মামলা করে, সেক্ষেত্রে ওইখানে আপনার বিরুদ্ধে কিছু কিছু ধারার অভিযোগ আনে। এই প্রত্যেকটা সিঙ্গেল জিনিস বা সবগুলো মিলে এটা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ। একইভাবে থানায় যদি মামলা করে, তখন তদন্ত শেষে কি দেওয়া হয় বলেন তো? আপনার বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার দেওয়া হয় কি অভিযোগ পত্র। তার মানে ওই অভিযোগ পত্রে আপনার কিন্তু অভিযোগের বর্ণনা দেওয়া আছে, কোন কোন অভিযোগ আপনি করছেন, অর্থাৎ করছেন বলতে আপনি কোনগুলো সংগঠিত করছেন। ঠিক আছে, এটাই হলো আমাদের অভিযোগ। এরপরে আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ, ওই যে আমাদের দ্বিতীয় তফসিল যেটা আমরা পড়লাম, আবার সেই ঘুরে
দ্বিতীয় তফসিল বা বর্তমানে কার্যকর অন্য কোনো আইনে। তার মানে মাইনর অ্যাক্টের ক্ষেত্রে অন্য আইন, আর পেনাল কোডের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিল। এইখানে যে অপরাধগুলোকে বলা আছে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, ওই যে কলামটা আমি আপনাদের দেখাইলাম, ওই অনুযায়ী যে অপরাধগুলো গ্রেপ্তার করতে পারে সেই অপরাধগুলোই কি আমলযোগ্য অপরাধ। আপনার থানায় যে মামলা হয়, এই মামলা মনে করেন যে খুন হয়েছে, এখন আপনি দেখবেন যে 300 ধারায় বলেন বা 302 বলেন যে খুনের শাস্তি তো আমরা জানি, এক্ষেত্রে সংজ্ঞাও জানি 300-তে। এখন ওইখানে কিন্তু কোথাও লেখা নাই যে খুন হইলে থানায় মামলা রুজু করতে হবে। লেখা আছে? লেখা নাই। ফৌজদারি কার্যবিধির 154 ধারায় কিন্তু বলা আছে যে থানায় আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে মামলা রুজু করতে হবে। তাহলে এখন খুনের সংজ্ঞাতে, খুনের শাস্তিতে কোথাও বলা নাই যে এটা আপনার আমলযোগ্য অপরাধ। বাসতে পরবর্তীতে আপনার বিশ্লেষণ করছে যেটা আমলযোগ্য অপরাধ, বাট সরাসরি যদি আপনি দেখেন, গ্যাজেটেও দেখেন, ওইভাবে বলা নাই। কিন্তু সেটা আমরা কিভাবে বুঝি? এই যে ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিল পড়ি, ওই দ্বিতীয় তফসিল বা অন্য যে মাইনর অ্যাক্টটা আছে সেই মাইনর অ্যাক্টে আমরা বুঝতে পারি এটা আমলযোগ্য অপরাধ, যার কারণে ওই বিষয়ে থানায় মামলা রুজু হয়। এই একইভাবে আমলের অযোগ্য অপরাধ যেটা আছে ড, এই আপনার ক খ গ গ ড, এগুলো তো আপনারা বুঝবেন কোনটার ক্ষেত্রে কোনটা। আর এক্ষেত্রে আমি শুধুমাত্র থিম গুলো আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সেম ক্যাটাগরিতে আমলের অযোগ্য, যেটাতে ওই চার্ট অনুযায়ী পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না, সেটা আমলের অযোগ্য অপরাধ। নালিশ, এই যে নালিশ বিষয়টা, এই নালিশটা আপনার হচ্ছে যে রূপক অর্থেই ব্যবহার করা হয়, মানে আপনার ওই মামলা রুজু যে জিনিস, আপনার নালিশ করাও একই জিনিস, ওইটার বিপরীতে বোঝানো হয়। কিরকম? আপনার মামলা করাটা কোথায় হয়? এটা হয় আপনার থানাতে, ঠিক আছে। আর এই নালিশটা কার কাছে করতে হয়? নালিশটা করতে হয়, যদি এখানে খেয়াল করেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট। আপনার বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট আপনার নালিশ করা হয়, অর্থাৎ এক কথায় যদি আমরা বুঝি, কোর্টে নালিশটা করতে হয়। আপনার থানায় নালিশ হয় না। থানায় কি হয়? সংবাদ বা অভিযোগ করতেছে, বা যেটাকে আমরা এজাহার বলি, সংবাদ বা এজাহার দেওয়া হয়, যে সংবাদ বা তিনি এজাহার দিচ্ছেন। আপনার এই নালিশটা কোথায় করতে হবে? এটা করতে হবে বা ম্যাজিস্ট্রেটের নিকট, ঠিক আছে। যে কেউ আপনার কোনো অপরাধ করছে, সেটা আপনার জ্ঞাত, জ্ঞাত মানে কি? আসামির পরিচয় আপনি জানেন, অজ্ঞাত মানে আসামির পরিচয় আপনি জানেন না, এরকম হতে পারে। সেটা ম্যাজিস্ট্রেটের কাছে আপনার অভিযোগ করাকে নালিশ বলে। অনুসন্ধান এবং তদন্ত দুটো জিনিস দেখেন। এখন অনুসন্ধান কি? অনুসন্ধান জিনিসটা কি? অনুসন্ধান হচ্ছে যখন বিচার করে একজন বিচারক, এই আপনার ততে কিন্তু বলা আছে যে বিচারক যখন বিচার করবেন, তার বিচারের আগে তিনি যে সমস্ত কার্যক্রম গ্রহণ করে থাকবেন সেটাই হচ্ছে কি? অনুসন্ধান। অর্থাৎ বিচারক তার বিচার শুরু করে দেওয়ার আগে যে কাজগুলো করে নেন, কোনো রিপোর্ট সংগ্রহ, তারপর কোনো ধরনের পুলিশি তদন্তের আদেশ, তারপর আপনার অন্য যত কিছু তিনি গ্রহণ করে থাকেন, এই সমস্ত কার্যক্রমকে বলা হয় মূলত কি? অনুসন্ধান। আপনারা যদি পুলিশ রেগুলেশনের 280 প্রবিধান কোনো কোনো বইতে বের করেন, ওইখানে দেখবেন লেখা আছে অনুসন্ধান। ওই অনুসন্ধান কিন্তু এই অনুসন্ধান না। আমি আবারও বলতেছি, ওই অনুসন্ধান মানে হচ্ছে সার্চ বা তল্লাশি। এই জিনিসটা একটু পার্থক্য বোঝার চেষ্টা করবেন। 280-তে যদি কারো বইতে লেখা থাকে প্রবিধানে অনুসন্ধান, ওই অনুসন্ধান কিন্তু এটার সাথে জোড়া লাগাবেন না, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তদন্ত, তদন্ত কি? তদন্ত হচ্ছে আপনার পুলিশ অফিসার কর্তৃক যে কার্যক্রম, অথবা বিজ্ঞ আদালত বা আদালত হতে ক্ষমতাপ্রাপ্ত, বিজ্ঞ আদালত বা ম্যাজিস্ট্রেট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি, ঠিক আছে, পুলিশ অফিসারও হতে পারে বা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি হতে পারে, তারা কিসের জন্য কি কাজ করলে সেটা তদন্ত হবে। এটা হবে আপনার একটাই কাজ, সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। কি সংগ্রহের উদ্দেশ্যে? সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে যত কিছু কার্যক্রম তিনি গ্রহণ করবেন সবকিছুই হচ্ছে তদন্তের অংশ। ক্লিয়ার? এটাই হচ্ছে তদন্ত। এই অনুসন্ধান এবং তদন্ত, এটার পার্থক্য আপনারা শিখবেন। আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধের পার্থক্য আপনারা শিখবেন। নালিশ, তারপর আপনার হচ্ছে অভিযোগ, এগুলোর পার্থক্য আপনারা শিখবেন। এখানে কিন্তু বলা আছে, এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন, এবং আমি এগুলো কিন্তু পরীক্ষায় আপনাদের দিব, সাপ্তাহিক পরীক্ষায় দিব। আপনারা সেখানে আপনারা আবার সঠিক উত্তর দিব, সেই সঠিক উত্তরের সাথে আপনারা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। তার আগে কিন্তু নিজের চেষ্টার আগে নিজে করবেন। আগে আমি উত্তর দিয়ে দিলাম, তারপরে যদি ওটা মুখস্থ করে লিখেন তাহলে তো হইলো না। আপনি আগে ট্রাই করবেন যে এটা আপনি পারেন কিনা, তারপর আমি যখন দিলাম তখন আপনি মিলাই নিলেন। এইটা হচ্ছে আপনার পড়ার পদ্ধতি। আগে যদি আমি আপনাকে দিয়ে দিই তাহলে সেটা তুতা পাখির মতো হয়ে যাবে, যে আপনি তো মুখস্থ করে ফেললেন। ট্রাই করতে হবে নিজের থেকে। পরীক্ষার হলে কিন্তু আপনাকে কেউ এভাবে দিবে না, অর্থাৎ নিজেকে ট্রাই করতে হবে, অভ্যাসটা তৈরি করতে হবে। আর প্রচুর পরিমাণ লেখা কিন্তু চাই, প্রচুর পরিমাণ লিখতে হবে। অপরাধ,
আপনার অপরাধ আমরা সাধারণত বুঝি কি, যে একটা কাজ করে কারো ক্ষতি করা, কারো বদনাম করা বা কোনো খারাপ কাজ করাকে অপরাধ বলে। এটা সাধারণ ভাষায় সবাই বুঝে। কিন্তু ভাই, কোনো কিছু না করেও কিন্তু অপরাধ করা যায়। কিভাবে জানেন? মনে করেন, এই যে দেখেন, যে সকল কাজ আপনি আইনে শাস্তির যোগ্য সেটা অপরাধ, এটা আমরা সবাই বুঝি। কিন্তু কাজ হতে বিরতিকে বুঝাবে, এটাও কিভাবে হয়? এটা হয়, ধরেন যে ক্ষেত্রে সংবাদ দেওয়া আপনার জন্য দায়িত্ব ও কর্তব্য দিলেন না, তার মানে কি? বিরত থাকলেন। দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব ও কর্তব্য করলেন না, মানে বিরত থাকলেন। বুঝতে পারছেন? এভাবে বিরত থেকেও কিন্তু অপরাধ করা যায়। আর এক্ষেত্রে আরেকটা বিষয় এখানে উল্লেখ করছে, গবাদি পশুর অনধিকার প্রবেশ আইনের 20 ধারাতে। আমি এই আইন পড়ি নাই, এই আইন পড়ি নাই, আপনাদের পড়ার দরকার নাই, এটা দরকার নাই আমাদের। আর হচ্ছে অফিসার ইনচার্জ। এই যে অফিসার ইনচার্জ, এই অফিসার ইনচার্জ কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিকা। অনেক ক্ষেত্রেই আপনার পরীক্ষাতে আসে, এবং আমি নিজে যখন পরীক্ষা দিছি তখন এই টিকা আসছিল। এই টিকা এই বইতে যা আছে আপনারা এখানে তো বুঝেনি, যে থানায় নিয়োজিত যে প্রধান কর্মকর্তা তাকে সাধারণত অফিসার ইনচার্জ বলা হয়। এই ক্ষেত্রে আমরা সাধারণত মনে করি যে ইন্সপেক্টরকে, তাই না? ইন্সপেক্টরকে আমরা মনে করি। এখন দেখেন, একটা থানায় কিন্তু বর্তমানে সময়ে কিন্তু একাধিক ইন্সপেক্টর থাকে। এখন আপনি কাকে ওসি হিসেবে ধরবেন? তার মানে থানায় যিনি সিনিয়র এবং তাকে যখন ওই দায়িত্বে নিয়োজিত করা হয় তিনি হচ্ছেন অফিসার ইনচার্জ। এখন অফিসার ইনচার্জ কোনো কারণে যদি থানা থেকে আউট হন, সেক্ষেত্রে তার অ্যাবসেন্সে যিনি থানায় সিনিয়র থাকবেন তিনি অফিসার ইনচার্জ। এইভাবে এই পর্যন্ত অফিসার ইনচার্জ হতে পারবে। কনস্টেবল আপনি সরাসরি অফিসার ইনচার্জ হতে পারেন না, সেটা ভিন্ন কার্যক্রম, যে চাবি রাখা বা অন্য কোনো কাজ, এটার জন্য সে সাময়িকভাবে থানার দায়িত্বে থাকেন, বাট তিনি অফিসার ইনচার্জ হতে পারেন না। তারপরে এখানে আছে থানা। থানা বলতে কি বুঝাবে? শোনেন, থানা বলতে আমরা কি বুঝি সেটা আগে বোঝার বিষয়, বইতে কি আছে সেটা পরে। থানা বলতে যখনই মনে হবে যে থানা, তখনই আমাদের কাছে মনে হবে যে একটা পোস্টিং প্লেস বা একটা বিল্ডিং, যেখানে আমি এখন গিয়ে উঠবো বা যেখানে থেকে আমি ডিউটি করব, সেটাকে বুঝবো আমরা কি? থানা। এরকম একটা কার্যক্রম যেখানে প্রশাসনিক, পুলিশি প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এখন ধরেন, এই থানা আর এখানে যে থানার কথা বলছে সেটার মাঝে পার্থক্যটা কি? ভাই, পার্থক্য কিছু না, এটা একটা অংশ। কিরকম? এই যে আমাদের কোনো ঘাঁটি, যে ঘাঁটিটা আপনি বুঝতেছেন, যে বিল্ডিংটা, টিনশিট গড়টা, যেটাকে একটা বাউন্ডারির ভিতরে যে একটা বিল্ডিং, যেখানে ওসি সাহেব বসেন, অফিসাররা আছেন, কনস্টেবল আছেন, হাজতখানা আছে, এটাকে থানা বুঝি। এটা তো থানাই। তার পাশাপাশি আপনার নির্ধারিত এলাকাকেও থানার অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা কিভাবে? ওই যে বলেন না থানা এলাকা, যে অমুক থানা এলাকা, এই যে একটা ভৌগোলিক সীমানা, এইটাও থানা বলে গণ্য হয়। এই জন্য কিন্তু আমরা বলি যে কোন থানায় ঘটনা ঘটছে। কোন থানায় ঘটনা বলছি এইটা না, যে থানার ভিতরে ঘটছে। কোন থানার ঘটনা, তার মানে ওই থানার যে ভৌগোলিক সীমানা, সেই সীমানাটাও থানার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। ধারা নাম্বার 5, অর্থাৎ এখন যেগুলো আলোচনা করব এগুলো আপনার খুব বেশি যে আপনার মুখস্থ করে ফেলতে হবে জিনিসটা এরকম না, জাস্ট ফিল করতে হবে মন থেকে যে এই বিষয়গুলো আমার ফৌজদারি কার্যবিধিতে আছে, এগুলো আমার লাগবে। যেমন ধারা নাম্বার 5 এখানে বলছে, দণ্ডবিধি অনুসারে অপরাধের বিচার ও অন্যান্য আইন অনুসারে অপরাধের বিচার। এর মানেটা হচ্ছে, সহজ করে বুঝাই দেই, ফৌজদারি কার্যবিধির যে প্রয়োগটা, এটা আমাদের তো পেনাল কোডের অপরাধের তদন্ত, বিচার, অনুসন্ধানের ক্ষেত্রে প্রযোজ্য হবেই। এই ক্ষেত্রে অন্যান্য আইনেও যদি কখনো প্রয়োজন হয় তবুও সেটা ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করা যাবে। এই জন্য কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন মাইনর অ্যাক্ট আপনি যখন পড়বেন সেখানে কিন্তু লেখা থাকে যে আপনার এই আইনের তদন্ত, অনুসন্ধান, বিচারিক কার্যক্রমে যতদূর সম্ভব ফৌজদারি কার্যবিধি অনুসৃত হবে বা অনুসরণ করতে হবে। তার মানে ফৌজদারি কার্যবিধি আমরা বলতে পারি সমস্ত বিচারের ক্ষেত্রেই আপনার কি চলে। এটা মূলত এই 5 ধারার ব্যাখ্যা দিয়ে অংশ। 6 ধারাতে আছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। এখন ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগটা কি? ফৌজদারি আদালত আমাদের সর্বোচ্চ আদালত কি? ফৌজদারি আদালত যদি আমরা হিসাব করি আমাদের তো সেটা আছেই। সেটা কোনটা? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আবার কিন্তু দুইটা অংশ, তাই না? সুপ্রিম কোর্টের কি দুইটা অংশ না? একটা হলো হাইকোর্ট ডিভিশন, তার উপর একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, মানে আপিল বিভাগ। এছাড়াও আপনার কিন্তু আইন বলে প্রতিষ্ঠিত আদালত করতে পারে, আর অন্যান্য আদালত কিন্তু করতে পারে। যেরকম ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করছে, এখানে ফৌজদারি অপরাধের বিচার হয়। তারপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু ট্রাইব্যুনাল আছে, সেগুলো কিন্তু আমাদের কি আদালত? ফৌজদারি আদালত। তাহলে সেগুলো ছাড়াও আপনার আরো আদালত থাকবেই। তাদের ধরনটা হবে দায়রা আদালত। প্রথমে কি বলছে? দায়রা আদালত। তারপরে কি থাকবে? ম্যাজিস্ট্রেট আদালত। তার মানে দায়রা আদালত কারা? দায়রা আদালত কি? দায়রা আদালত আপনি যদি জেলা পর্যায়ে দেখেন, আমাদের যে জজ স্যার যারা আছেন, জজ স্যাররা যখন দায়িত্ব পালন করেন,
অর্থাৎ যখন আমাদের ফৌজদারি মামলাগুলো তারা দেখেন তখন তাদের নামকরণ হয় দায়রা আদালত। ক্লিয়ার? একদম সংক্ষিপ্তভাবে বলতেছি, বুঝে নেবেন। আর ম্যাজিস্ট্রেট আদালত, আমাদের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট আদালত, তারা হচ্ছেন এই ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্ভুক্ত। তার মানে জুডিশিয়ালরা যখন বিচারিক কার্যক্রম করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তখন তারা হচ্ছেন এই আপনার ম্যাজিস্ট্রেট আদালত হিসেবে গণ্য হন। এটার এই দুইটার কিন্তু আবার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমি আরো বলতেছি। দেখেন, দুই শ্রেণীর আপনার ম্যাজিস্ট্রেট থাকবে, ম্যাজিস্ট্রেট আদালত থাকবে। কিরকম? একটা বিচারিক ম্যাজিস্ট্রেট, একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটা একটু আগে আমি বললাম যে এটা কিন্তু আরো ব্যাখ্যা আসতেছে। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট কারা? বিচারক ম্যাজিস্ট্রেট আমি ব্যাখ্যা দিব, এখনো বলে দেই। বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে যারা ফৌজদারি কার্যক্রম অনুযায়ী আপনার বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত করেন, ঠিক আছে? তারা হচ্ছে আপনার বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা? নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনাদের জেলা ম্যাজিস্ট্রেট যিনি থাকেন, জেলা ম্যাজিস্ট্রেটের যে নিয়ন্ত্রণাধীন যে ম্যাজিস্ট্রেট তিনি সহ, সেটা হচ্ছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু আপনার বিসিএস ক্যাডার থেকে যায়, বিসিএস অ্যাডমিন ক্যাডার থেকে তারা যায়। আর বিচারিক ম্যাজিস্ট্রেট তারা হচ্ছেন আমাদের বিজেএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে তারা কিন্তু অন্তর্ভুক্ত হন। তারপরে এখানে বলছে দেখেন, 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। দেখেন, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, যেটা আমাদের জেলা পর্যায়ে বলা হয়, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, তার মানে মেট্রোপলিটন এলাকায় যে আমরা বলি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিএমএম বলি যেটা আর কি, সিএমএম কোড। তারপরে তাদের অধীনস্থ আরো 3 ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে। একজন হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এরকম মোট 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে। এখন বলতে পারেন এরা কারা? ওনারা হচ্ছেন আমাদের চাকরির যে বয়সের একটা বিষয় আছে, যে আপনার তাদের সিনিয়রিটির ভিত্তিতে আপনার নিচের থেকে উপর দিকে উঠে, এটাই হচ্ছে সেই পর্যায়ক্রমটা। এখন হচ্ছে আমাদের দায়রা আদালত, যেটা আমি বলতেছিলাম যে আমাদের দায়রা আদালত এই 9 ধারাতে ডিটেলস আমাদের ব্যাখ্যা করা আছে। এই দায়রা আদালতের যারা বিচারক থাকেন তারা কিভাবে আসবেন এটাও এখানে বলা আছে। আমাদের সংবিধানের 133 নম্বর অনুচ্ছেদে বলা আছে আমাদের এই দায়রা আদালত সম্পর্কে। এখানে বইতে একটা জায়গায় মনে হয় ভুল আছে, দেখবেন 113 নম্বর অনুচ্ছেদ দেওয়া আছে। এই দায়রা আদালতে না হলে আপনার হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে, এই দুইটাই কিন্তু 133 নম্বর অনুচ্ছেদে আপনার যে জুডিশিয়াল ইয়ে আছে আপনাদের সার্ভিস, এই সার্ভিসের মাধ্যমে আসবে। ওখানে দেখবেন যে কোনো একটাতে বইতে কিন্তু 113 দেওয়া আছে, 113 কাইটা দেওয়া, আপনারা 133 লিখবেন, ঠিক আছে? তাহলে আমাদের এই জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট বা দায়রা ম্যাজিস্ট্রেট, এটা আমি আপনাদেরকে বললাম যে দায়রা আদালতে কারা। এই জজ স্যাররা সাধারণত 2 ধরনের অপরাধ তারা দেখে থাকেন, একটা হচ্ছে দেওয়ানি আর একটা হচ্ছে কি ফৌজদারি। যখন জেলা জজ এবং তার অধীনস্থ যারা থাকে তারা যখন ফৌজদারি কার্যক্রমগুলো আপনার দেখেন, তখন তাদেরকে বলা হয় দায়রা আদালত। এই দায়রা আদালতে কিন্তু দায়রা জজ থাকেন, অতিরিক্ত দায়রা জজ থাকেন, তারপর আপনার যুগ্ম দায়রা জজও কিন্তু এক্ষেত্রে দায়িত্ব পালন করে থাকেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটা বললাম যে প্রত্যেক জেলায় আপনার থাকবেন, এক্ষেত্রে আপনার একজনকে মনে করেন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়। সাধারণত এটার জন্য আলাদাভাবে কেউকে আপনার নিয়োগ দেওয়া হয় না। যিনি আপনার জেলা প্রশাসক থাকেন একটা জেলা পর্যায়ে, তিনি মূলত আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ যিনি জেলা ম্যাজিস্ট্রেট, এই ক্ষমতাটা তিনি প্রয়োগ করে থাকেন। তার মানে যিনি জেলা প্রশাসক তিনি আপনার জেলা ম্যাজিস্ট্রেট, এবং তার অধীনস্থ যারা থাকে ইউনো, তারা প্রত্যেকেই আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে হচ্ছে আপনার এছাড়াও ডিসি অফিসে দেখবেন আপনার কিছু আপনার নতুন কর্মকর্তা বা চাকরি অল্প তারাও থাকেন, তারাও এই ক্ষেত্রে যখন তাদেরকে এখানে নিয়োজিত করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে, তারাও এই ক্ষেত্রে নির্বাহী দায়িত্ব পালন করলে তখন তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হন। আর জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট, এটা তো আমি বললামই যে তারা আপনার বিজিএস এর মাধ্যমে আসেন, মানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, এটার মাধ্যমে আপনার ঢুকেন। এই ক্ষেত্রে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট তাদের জেলা পর্যায়ে প্রধান থাকেন, সিজিএম। আর হচ্ছে আমাদের মেট্রোপলিটন এলাকায় সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখানে যে স্লাইড গুলো আছে আমি আপনাদেরকে পিডিএফ আকারে অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, ওইগুলো আপনারা দেখবেন। আচ্ছা, এবার হচ্ছে এই ফৌজদারি কার্যবিধির 12 ধারাটা আমাদের জন্য একটু স্পেশাল। কি জন্য? এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা আছে। আমাদের এই ম্যাজিস্ট্রেসি কার্যক্রমের ক্ষেত্রে যখন পুলিশ অফিসারকে নিয়োজিত করা হয় তখন তাকে কি বলা হয়? স্পেশাল ম্যাজিস্ট্রেট? নো, এক্ষেত্রে কি বলা হয়? স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে ভালো করে দেখেন, এই যে বেগুনি কালার রং করা আছে, স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হয়ে থাকে। অর্থাৎ শান্তি শৃঙ্খলা রক্ষা, নিবারণ, অপরাধীকে খুঁজে বের করা, অপরাধীকে গ্রেপ্তার বা আটক করা,
এই সকল ক্ষেত্রে যখন কোনো কারণে মনে হবে যে পুলিশের অফিসারকে আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার, তখন আমাদের যারা এএসপি টু আপ র্যাঙ্কের অফিসার আছেন তাদেরকে এই ক্ষেত্রে আপনার স্পেশাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন দেওয়া হয়। তখন তাদের নামকরণ হবে স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা কিন্তু বিচারিক ক্ষমতা পাচ্ছেন না, তারা নির্বাহী ক্ষমতা পাচ্ছেন। তারপরে 3 আর 4 আছে শুধু স্পেশাল ম্যাজিস্ট্রেট যেটা, এবং 5 এবং 6 মানে 12 5 এবং 6 আছে আমাদের স্পেশাল মহানগর ম্যাজিস্ট্রেট। এগুলো একটু আপনার বেশি পড়া লাগবে না, কম। এবার দেখেন ফৌজদারি কার্যবিধির 31 থেকে 36 ধারা, এখানে কি বিষয়গুলো আছে আপনার টেনশন করেন না, এগুলো শুধুমাত্র আপনি পড়বেন এমসিকিউ এর জন্য, এখান থেকে রচনামূলক প্রশ্ন আসবে না। এমসিকিউ এর জন্য এখানে আপনি দেখতে পারেন ধারা নাম্বার 31 হাইকোর্ট ও দায়রা জজ যে সকল দণ্ড আপনি দিতে পারেন। 32 আছে ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ডের আদেশ দিতে পারেন। এটা কিন্তু 2025 সালে কিন্তু আপনার কি হয়েছে, আপডেট হয়েছে, তাই না? এই 32 দ্বারা এখানে কিন্তু আপনার শাস্তির পরিমাণ কিন্তু চেঞ্জ হয়েছে। 33 জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেটগণের কারাদণ্ড দেওয়ার ক্ষমতা। 33 ক কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা। আর আপনার হচ্ছে 34 দ্বারা বাতিল। 35 আছে একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি দেওয়া হয়। 36 আছে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। তাহলে এই বিষয়গুলো আপনারা একটু রিডিং করে নেবেন বই থেকে। এখানে শাস্তিগুলো একটু ভালো করে খেয়াল করবেন যে কোন ধরনের কোর্ট থেকে কি ধরনের শাস্তি দিতে পারে, এটা এমসিকিউ এর জন্য লাগতে পারে। এবার আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ফৌজদারি কার্যবিধির 42 ধারা। 42 ধারায় বলা আছে জনসাধারণ কর্তৃক ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য প্রদান। মানে আমরা এই ধারাটাকে খুব অবহেলা করি, মানে পড়তেই চাই না, ঠিক না? পড়তেই চাই না, যে আসলে এটা কোনো পড়ার বিষয় হলো, এটা আমরা বুঝি। আরে ভাই এখানে কিছু বিষয় আছে, এখানে আপনার ব্যাখ্যাটা তেমন ভাবে বইতে দেওয়া নাই। এই যে জনসাধারণ কর্তৃক ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য প্রদান, এক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, এই জনসাধারণ আমাদের এই জনসাধারণ কি ধরনের জনসাধারণ যদি আপনাকে এখন বলা হয়, আপনি বলতে পারবেন যে জনসাধারণ বলতে কাদেরকে বলা হয়? আপনি কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে জনসাধারণ হিসেবে গণ্য করতে পারবেন না। কোনো নারীর কাছে আপনি সাহায্য চাইতে পারবেন না, নারীর কাছে আপনি সাহায্য চাইতে পারবেন না। তাদের মানে কোনো বয়স্ক ব্যক্তি যে নিজেই চলতে পারে না তার কাছে আপনি সাহায্য চাইতে পারেন না। আপনার বাচ্চার কাছে আপনি সাহায্য চাইতে পারেন না। এগুলো বোঝা যায়, যে এগুলো বোঝা যায় যে বিষয়গুলো সাধারণত একজন ব্যক্তি কি এখানে সাহায্য করতে তিনি অক্ষম। এই অক্ষম ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না, ঠিক আছে? অক্ষম ব্যক্তির কাছে আপনার সাহায্য চাওয়া যাবে না। কাকে সাহায্য করবে? এক্ষেত্রে বলছে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে, এই দুই শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করবে। এখন যদি 42 দ্বারা আপনি দেখেন, এই 42 দ্বারাতে যে কি পয়েন্টটা সেটা বলছে যে এই ক্ষেত্রে জনসাধারণ কিন্তু বাধ্য থাকবে। কি থাকবে? জনসাধারণ এই ক্ষেত্রে বাধ্য থাকবে। তার মানে এটা আইনগতভাবে এই জনসাধারণকে কিন্তু এখানে বাধ্য করা হয়েছে যে আপনারা এক্ষেত্রে অবশ্যই কি করবেন, সাহায্য সহযোগিতা করবেন। তাহলে কয়টা ক্ষেত্রে এখানে দেখেন ক্ষেত্রগুলো বলে দিছে, ক এবং খ, দুইটা ক্ষেত্র এখানে বলছে। এই দুইটা ক্ষেত্র আবার মাঝখানে গিয়ে কিন্তু আবার অনেক কিছু ইনক্লুড হয়েছে। কিরকম? কতে বলছে আইনানুগ গ্রেপ্তারের ক্ষেত্রে বা পলায়ন রোধ করতে, তারপরে শান্তিভঙ্গ রোধে বা দমনে, অথবা অপরাধ রেলপথ, খাল, টেলিগ্রাম বা জনসাধারণের সম্পত্তির ক্ষতি সাধন রোধে। এই ক্ষেত্রে আপনার জনসাধারণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য সহযোগিতা করবে। এবার দেখি আমরা 43 দ্বারা, এটা তেমন ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে পুলিশ অফিসার ব্যতীত অন্য যে ব্যক্তি পরোয়ানা কার্যকর করছে তাকে সাহায্য দান। এখন বর্তমান সময়ে এসে আপনি পরোয়ানা কার্যকর করবে পুলিশ ছাড়া অন্য কেউ, এটা ভাবা যায়? আপনার ভাবা যায় না। আচ্ছা যদি পরীক্ষায় চলে আসে তারপরেও জেনে রাখেন, যদি এক্ষেত্রে আপনার পরোয়ানা কার্যকর করছে তাকে সাহায্য দরকার হয়, তিনি যদি সাহায্য পান তাহলে এই ক্ষেত্রে সাহায্য করতে পারবে। এটা কোনো ধরনের কি না, আপনার একদম বাধ্যতামূলক করতেই হবে জিনিসটা এরকম এখানে বোঝানো হয় নাই, এরকম কোনো সুনির্দিষ্টভাবে ডিক্লেয়ার দেওয়া হয় নাই, তবে বলছে সাহায্য করতে পারবে। এবার আসি আমরা 44 দ্বারা, এখানে বোঝার আছে অনেক কিছু। 44 দ্বারা আপনি কি দেখবেন, এখানে কাকে বলছে? আবারও কিন্তু সেই জনসাধারণের ব্যাখ্যা কিন্তু আগে একবার আমি দিছি, ঠিক আছে? জনসাধারণ ব্যাখ্যা দিছি। এই জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবেন। এখন কিন্তু নারী কিন্তু ইনক্লুড হইতে পারে। কিভাবে? মনে করেন যে ওই ক্ষেত্রে তিনি ওই স্থানের মালিক, তার এখানে কোনো পুরুষ নাই, তাহলে মানে কিন্তু তখন কিন্তু তিনি নারী, কিন্তু জনসাধারণ অন্তর্ভুক্ত হচ্ছেন। তাহলে কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবেন। তাহলে কি বিষয় তারা সংবাদ দিবেন? যেমন প্রত্যেক ব্যক্তি যিনি নিম্নলিখিত অপরাধগুলোর কোনো একটি অপরাধ হয়েছে বা কেউ তা করার সংকল্প করেছে বলে তিনি জানবেন, ন্যায়সঙ্গত কারণ ব্যতীত বা প্রমাণের ভার তার উপর পড়বে, তিনি দ্রুততম
দ্রুত নিকটতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সংবাদ দিতে বাধ্য থাকবেন। তার মানে এখানেও কিন্তু খেয়াল করেন, ম্যাজিস্ট্রেটের কথা বলছে, এখানে কিন্তু পুলিশ অফিসারের কথা বলছে, তারপরে আবার কিন্তু এখানে বাধ্যতার কথা বলছে। তার মানে এই তিনটা জিনিসের দিকে যদি আমি লক্ষ্য রাখি তাহলে কিন্তু এখানে আমি মোটামুটি ক্লিয়ার, যেখানে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিলেও চলবে, পুলিশকে দিলেও চলবে, তার মানে দুইজনের একজনকে দিলেই হবে। আর এক্ষেত্রে আইনগতভাবে আমরা বাধ্য থাকবো। সেটা কোন বিষয়গুলো, কোন বিষয়গুলো এখানে আমি সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি। একটু দেখেন, বইতে দেখবেন ডিটেলস দেওয়া আছে, তারপরেও আমি এখানে সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে প্যানাল কোডের 121, 121 ক, তারপর আপনার 124, 124 ক, 126, 130, এগুলো এই ব্র্যাকেট গুলো হবে না। হ্যাঁ, এই ব্র্যাকেট গুলো হবে না, ব্র্যাকেট গুলো বাদ যাবে। আচ্ছা, তারপরে 143 থেকে 145, এই যে বেআইনি সমাবেশ রিলেটেড আর কি, দাঙ্গা হাঙ্গামা। 147, 48, এই যে খুন খারাপি যেগুলো আছে, 302 থেকে 304, 382, 392 থেকে 99, আমাদের দোষতা ডাকাতি, এরকম ডাকাত দলের সদস্য। এই 35, 435, 36, যার মানে এখানে হচ্ছে কি অগ্নিসংযোগ। তারপরে এই যে আপনার 449, 50, 457 থেকে 460, এই রিলেটেড যদি আপনার কি তিনি জানতে পারেন যে অপরাধ হয়েছে বা কেউ তা করার জন্য প্ল্যান করতেছে, এই মুহূর্তে জানতে পারেন, তাহলে ওই ব্যক্তি এটা কাকে জানাতে বাধ্য থাকবেন? ম্যাজিস্ট্রেট বা পুলিশকে। আচ্ছা, এর আগেই যেটা বললাম, আর এটাতে বললাম যে বাধ্য থাকবেন যদি আপনার এই ক্ষেত্রে তিনি না জানান, তাহলে তার কি হবে? তিনি আইনগতভাবে অপরাধ করলেন কিনা বলেন। তিনি যেখানে বাধ্য, বাধ্য হওয়ার পর তিনি করলেন না, তাহলে তিনি আইনগতভাবে অপরাধ করলেন না, অবশ্যই তিনি এক্ষেত্রে আইনগতভাবে অপরাধ করলেন। 42 দ্বারাই আমাদের যে সাহায্য করতে বাধ্য ছিল, সাহায্য যদি না করে, সাহায্য না করলে, সাহায্য না করলে আপনার 187 দ্বারা পিসি, পিসি মানে প্যানাল কোড। আপনার আবার পরীক্ষা খাতায় কিন্তু পিসি লেখেন না, আমি আপনাদের বোঝার জন্য বলতেছি। আর সংবাদ যে ক্ষেত্রে তিনি বাধ্য যদি সংবাদ না দেন, তাহলে এক্ষেত্রে হচ্ছে সংবাদের ক্ষেত্রে কি, সংবাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের 173 পিসি। এটা কিন্তু আপনার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে, তবে সাধারণভাবে 176। আজকের ক্লাসে শেষ দ্বারা, সেটা হচ্ছে আমাদের 45 দ্বারা, যেখানে বলা আছে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক এবং অপরাপর ব্যক্তিগণ কতিপয় বিষয়ে সংবাদ দিতে বাধ্য থাকবে। তার মানে এখানেও কিন্তু বাধ্যতার কথা বলছে যে আপনার বাধ্য থাকবে। তাহলে কারা এক্ষেত্রে দেখেন, প্রথমে বলছে এখানে গ্রাম প্রধান। এখন গ্রাম প্রধান তো আমাদের বর্তমান নাই, তাই না? এটা প্রেসিডেন্ট এরশাদের সময় ছিল গ্রাম প্রধান, কিন্তু বর্তমানে কিন্তু গ্রাম প্রধান নাই। তাহলে এক্ষেত্রে আমরা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যারা থাকে এলাকা ভিত্তিক, তাদেরকে ধরে নিতে পারি। তারপর হিসাব রক্ষক, জমির মালিক, অপরাপর ব্যক্তি, এখানে দখলদারের কথা বলা হয়েছে, দখলকারী ব্যক্তির কথা বলা হয়েছে, জমির মালিকের গোমস্থা, তার মানে তার পক্ষে যিনি কাজ করতেছেন, বা জমির রাজস্ব আদায়কারী যিনি আছেন, রাজস্ব আদায়কারী আমাদের সরকারি কর্মকর্তা আছেন না, ভূমি যে আপনার ভূমি কর্মকর্তা যিনি থাকেন একদম ইউনিয়ন পর্যায়ে, এক্ষেত্রে তারা কিন্তু জানবেন। তারা কাকে জানাবেন? নিকটবর্তী ম্যাজিস্ট্রেট, তারা নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে জানাবেন, অথবা থানার অফিসার ইনচার্জকে অবিলম্বে সংবাদ দিবেন। তার মানে পুলিশকে জানালে হয়েছে, মানে মোটামুটি ধরে নিলেন এখানে ওসির কথা বলছে। তো এক্ষেত্রে কি ধরনের সংবাদ তারা জানলে তারা জানাতে বাধ্য থাকবেন, এখানেও কিন্তু আপনার বলছে যে সকল বিষয়ে তারা সংবাদ দিবেন। কি কি এখানে বলছে? ক, যে গ্রামে তারা বাস করে সেখানে কোনো কুখ্যাত চোরাই মাল ক্রেতা বা বিক্রেতা, তার মানে খেয়াল করে দেখেন, কুখ্যাত চোরাই মাল ক্রেতা বা বিক্রেতা স্থায়ী অথবা অস্থায়ীভাবে যদি বসবাস করে, এই সম্পর্কে জানলে তারা সেটা সংবাদ দিবেন। তারপর ঠগ, দস্যু, পলাতক আসামি বা ফেরারি আসামি সম্পর্কে, এগুলো যদি তারা জানেন। উক্ত গ্রামে বা সন্নিকটে কেউ জামিনের অযোগ্য অপরাধ করে, তার মানে জামিনের অযোগ্য অপরাধ করতে, যেমন এক্ষেত্রে কিছু ধারা দিয়ে দিছে এগুলো। তারপরে বলছে উক্ত গ্রাম বা তাদের সন্নিকটে কোনো আকস্মিক অথবা অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহজনক মৃত্যু যদি ঘটলে এক্ষেত্রে তারা সেটা সংবাদ দিবেন। তারপরে যদি কোনো মানবদেহের যদি কোনো ধরনের আপনার অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়, এই যে হাত পাওয়া যায়, মাথা পাওয়া যায়, পা পাওয়া যায়, এরকম হয় না, এরকম, বা কোনো লোক যদি নিখোঁজ হয় তার যে নিয়ন্ত্রণাধীন এলাকা সেখান থেকে। আপনার লাস্টেরটা বলছে যে আপনার শৃঙ্খলা রক্ষা অথবা অপরাধ নিবারণ অথবা ব্যক্তি বা সম্পত্তির নিরাপত্তা ব্যাহত করতে পারে এমন কোন বিষয় এভাবে সংবাদ প্রদানে আনত বাধ্য ব্যক্তি সংবাদ না দিলে তিনি দণ্ডবিধির 176 দ্বারাই অভিযুক্ত হবেন, যেটা আমি ইতোমধ্যে আপনাদেরকে বলছি। তার মানে এই যে টপিক গুলো, এইগুলো কিন্তু আমাদেরকে অবহেলা করলে চলবে না। বিষয়গুলো আপনার কাছে নর্মাল মনে হতে পারে, বাট এগুলো কিন্তু অনেক গুরুত্ব বহন করে।
এইগুলো আমাদের জন্য কিন্তু খুব গুরুত্ব বহন করে। আমরা অবশ্যই এই বিষয়গুলো কি করব, খুব গুরুত্ব সহকারে আলোচনা করব। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম ফৌজদারি কার্যবিধির আপনার 1 থেকে 45, এই বিষয়গুলো যে আপনার খুব ভালোভাবে অনুশীলন করব এবং এর ভিতর থেকে যেগুলো আমি আপনাদের ক্লাসে দেখাইলাম এগুলো পড়বেন। এরপরেও যদি কোনো কারণে আপনার অন্য কিছু মন টানে যে আপনি অন্য কিছুটা একটু দেখতে চান, ইচ্ছাগুলো আপনি দেখতে পারেন, নো প্রবলেম। বাট এগুলোই আমি মনে করি এনাফ, এর চাইতে আর বেশি পড়ার দরকার নাই। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।